गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा। आशा करी तोमरा सकलेई खूब भालो आछो और आमराओ बेश भालो आछि। आमार आरो एकटा नतुन ब्लगे तोमादेर सकलके स्वागत जानाई। एखन बाजे सकाल 6:30 और एखन थेकेई आमी ब्लगटा शुरू करछि। ब्लगटार संगे थाकार अनुरोध रइलो, यदि ब्लगटा भालो लागे एकटा लाइक और कमेंट करो। और तोमरा जारा आमार चैनेले नतुन तारा आमार चैनेलटाके सबस्क्राइब करे चैनेलटार पाशे থেকো, चैनेलटाके एकटु सपोर्ट करो। 6:30 থেকে ব্লগটা শুরু করলেও আমি কিন্তু সকাল 6টায় উঠেছি আর তখন থেকে বাইরের অন্যান্য কাজ করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে। আর রান্নাঘরের কাজটা আমার যেন মনে হয় আগে শেষ করে নিতে পারলে তাহলে আমি অন্যান্য কাজ করার জন্য অনেকটা সময় পাই। রান্নাঘরের কাজ পড়ে থাকলে তখন কিন্তু আর অন্য কাজ আমার করতে ইচ্ছা করে না। ওই জন্য যথাসম্ভব আমি চেষ্টা করি রান্নাঘরের কাজটা আগে করে নেওয়ার টাইমের মধ্যে, কারণ ওরা অফিসে বেরোবে, স্কুলে বেরোবে, তাই জন্য আমাকে রান্নাঘরের কাজটাই আগে করতে হয়। আজকে আমার সাথে একটা বিপদ ঘটে গেছে। আমি রান্নাঘরে কড়া বসিয়ে দিয়ে বাইরে জল তুলতে গেছিলাম। ভেবেছিলাম কড়াটা গরম হলে এসে তরকারিটা বসিয়ে দেবো, তো জল তুলে এসে অতটা বুঝতে পারিনি যে অতটা গরম হয়ে গেছে। ওই জন্য বাঁ হাতে কড়াটা ধরে এক গ্যাস থেকে তুলে আর এক গ্যাসে বসাতে গেছি, তো বাঁ হাতের সব কটা আঙুলি পুড়ে গেছে, করে আঙুলটা বাদে। আর বাঁ হাতটা পুড়ে গেছে বলে তাড়াতাড়ি করে ডান হাত দিয়ে কড়াটা ধরতে গেছি, তো ডান হাতেরও 3টে আঙুল পুড়ে গেছে। তো ওই জন্য সকাল সকাল একটু বকাই শুনতে হলো হাজব্যান্ডের কাছে। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো দেখো, আমি কালকে লাউ রান্না করেছিলাম, তো লাউয়ের এই খোসাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে কড়াই জল ফুটছিল, সেই অবস্থায় আমি খোসাগুলো একটু ভাপানোর জন্য দিয়েছি। এমনভাবে ভাপাবো যাতে লাউয়ের খোসার কালারটাও চেঞ্জ হবে না, আবার লাউয়ের খোসাগুলো শক্ত থাকবে, নরম হবে না। জাস্ট এটার মধ্যে যে কষা ভাব থাকে সেটা কাটানোর জন্যই একটু ভাপিয়ে নিলাম। লাউয়ের খোসাটা যদি পুরোপুরি সিদ্ধ করা হয় তাহলে এই রেসিপির টেস্টটাই পুরো নষ্ট হয়ে যায়। তো এবার এই খোসাগুলো মিক্সি জারে নিয়ে প্রায় 8-10টা মতো রসুন, সামান্য একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমার এই কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল, তাই একটা নিয়েছি। যে যেরম ঝাল খায় সেরম অনুযায়ী কাঁচা লঙ্কা দেওয়া যায়। আর 1 চামচি নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে কয়েকবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এবার দেখো, এটা স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু এবার আমি কড়াই দিয়ে রান্না করে নেব, আর এতে কিছুই অ্যাড করতে হবে না। এই রেসিপিটা অতি অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে। সর্ষের তেল ছাড়া কিন্তু এটার টেস্টটা ভালো হবে না খেতে। আর এই জাতীয় বাটা রান্না করার সময় কড়াটা ও তেলটা এতটাই গরম করে নিতে হবে যাতে কড়ার মধ্যে এটা লেগে না যায়, কড়া থেকে অতি সহজেই উঠে আসে। না হলে কিন্তু কড়ায় লেগে গেলে পুড়ে উঠবে আর খেতেও বাজে হয়ে যাবে। ওই জন্য কড়াটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়ে তারপর তেল গরম করে তবেই কিন্তু বাটাটা এর মধ্যে ছেড়েছি। এই সমস্ত রেসিপিগুলো যদি গরম ভাতে খাওয়া যায় তাহলে মাছ মাংস আর কিছুই লাগে না, এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর এই শীতের সময় এই সমস্ত বাটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আমাদের বাড়িতে আমার হাজবেন্ড এই সমস্ত বাটা জাতীয় জিনিস খেতে ভীষণই ভালোবাসে। ও যে শুধু ভাত দিয়ে খাবে তা নয়, ইভেন রুটি মুড়ি এগুলো দিয়েও কিন্তু এই বাটা খেয়ে নেয়। এবার এটা আস্তে আছে নেড়ে নেড়ে শুকনো করতে হবে। এমন একটা সময় আসবে যখন এটা পুরো জল শুকনো হয়ে যাবে, এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর কড়া থেকে উঠে আসবে, তখনই বুঝতে হবে যে এটা রান্না হয়ে গেছে। এটা রান্না করার সময় কড়ায় তেল ছাড়া আর আলাদা করে কিছুই দিতে হয় না। তবে নুন মিষ্টি যদি কম হয় তবে সেটা চেখে দেখে নিয়ে পরে দিয়ে দিলেই হয়। এই নাড়ার সময় এটা নাড়তে নাড়তে অনেকটাই জল শুকনো হয়ে গেছে, আর এইভাবেই নাড়তে নাড়তে এক সময়ের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেল। এর কালারটা পুরো চেঞ্জ হয়ে একটু ব্ল্যাকিশ হয়ে গেছে। আর দেখছো কড়া থেকে উঠেও আসছে, কড়া থেকে তুলতেও কিন্তু কোনো সমস্যা হলো না। তো তৈরি হয়ে গেল আমার লাউ খোসা বাটা। তো লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে অপূর্ব স্বাদের এই লাউ খোসা বাটার রেসিপি বানিয়ে গরম ভাতে খেয়ে দেখো, এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। অন্য কিছুই লাগবে না যদি ভাতের সাথে এই লাউ খোসা বাটা থাকে। আজকে লাউ খোসা বাটা, শিমের পোস্ত আর একটা আলু পেঁয়াজ দিয়ে তরকারি করেছিলাম। আর এছাড়া মাছ বানাবো। এখন যা হয়েছে তাই দিয়েই ওকে খেতে দিয়ে দিলাম। আর ওরা বেরিয়ে যাওয়ার পর আমি বেলায় মাছটা রান্না করে নেব। ওর বাটাটা খেতে খুব ভালো লেগেছে, বলছে দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, আর কিছু লাগবে না আমার, আজকে এই দিয়েই রুটি দিয়ে দেবে। আর ওর জন্য একটু সাউতে সাউতে রেখে দিতে হয়, ও যেহেতু এগুলো খেতে ভালোবাসে তো 2 দিন ধরে খায় এগুলো।
তো চলো, ওরা যতক্ষণে টিফিনটা খাচ্ছে ততক্ষণে আমি একটু রেডি হয়ে নিই, কারণ ওদের খাওয়া হয়ে গেলেই মেয়েকে স্কুলে দিতে যেতে হবে। তারপর ওকে স্কুলে দিয়ে এসে আমরা টিফিন খেয়ে নিয়ে আমি আবার মাছের রান্নাটা করব, তারপর অন্যান্য কাজও করব। ধীরে ধীরে বেলা তো গড়াচ্ছে। স্কুল থেকে এসে টিফিনটা খেয়ে নিয়েছি, খেয়ে মাছটাও রান্না করে নিলাম। আর ও একটু সকালে আজকে মাংস এনে দিয়েছিল, তো সেই মাংসগুলো এখন ধুয়ে রেখে দিচ্ছি। এটা আজকে রান্না করব না, কালকে রান্না করব। আর আমি যখন মাংস ধুই এরম একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে মাংস ধুই, কারণ মাংসর গায়ে অনেক নোংরা চর্বি বা রক্ত লেগে থাকে, সেগুলো যেন আমার ঘেন্না করে। তো ওই জন্য একটুও যাতে রক্ত না লেগে থাকে আমি এইভাবেই সবসময় মাংস ধুই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসগুলো আমার প্রায় ধোয়া হয়ে গেছে। আর এগুলো এখন আমি নুন হলুদ ছাড়াই কিন্তু ফ্রিজে রেখে দেবো। আমি নুন হলুদ মাখিয়ে মাংস রাখি না ফ্রিজে। আজকে আর সকাল সকাল রান্নাঘরের কাজটা করিনি, কারণ ঠান্ডা লাগছে বলে ভাবলাম বাসন কোসনগুলো পরে মাজবো। ভাতটা ভাপে বসানো ছিল, তাই ভাতটা একটা ফুট দিয়ে ফ্যানটা গেলে নেব, তারপরে আমি রান্নাঘরের কাজটা করব। বাসন কোসনগুলো মেজে নেব। বাসনগুলো সব নিচে জড়ো করা রয়েছে, একটু বেলা হলে ঠান্ডাটা কম লাগবে, ওই জন্য বেলাতেই মাজবো। আর ঠান্ডার মধ্যে না আমাদের একটা নেশা আছে, টিফিন খাওয়ার পরেই একটু কফি খাবো। তো আমি প্রতিদিনই এই শাশুড়ি বউ দুজনের জন্য একটু করে কফি বানিয়ে নিই। এটা খাওয়ার পরে মাও মায়ের কাজে হাত দেয়, আমিও আমার কাজে হাত দিই। আজ অনেক দিন পরে একটু রোদ বেরিয়েছে, আমার খুব আনন্দ লাগছে এই রোদ দেখে, কারণ এতদিন ধরে খালি কুয়াশার মুখ দেখছিলাম। রোদ উঠছিল, অনেক বেলায় উঠছিল, তাও হালকা হালকা, সেই রোদের কোনো জোর ছিল না। তাই এই রোদ দেখে যেন মরুভূমিতে জল খুঁজে পেয়েছি এইরকম আনন্দ হচ্ছে। তাই নিচে যা যা ছিল সব নিয়ে ওপরে রোদে দিয়ে এসেছি। যতটুকুই রোদ পাক না কেন ওটাই অনেক আমার কাছে, কারণ এতদিন বাদে রোদ বেরিয়েছে তাই। আর কি জানো তো বন্ধুরা, আমাদের এদিকে প্রচুর গাছপালা রয়েছে, তো একটু ভালোভাবে রোদটা যদি না ওঠে না, প্রচণ্ড ঠান্ডা লাগে। আর এই কুয়াশার জন্য না বিছানাপত্র লেপ কম্বল সব যেন ভিজে ভিজে লাগে। আর রোদে না দিতে পারলে রাত্রিবেলা শুতে প্রচণ্ড কষ্ট হয়। বিছানা যেন মনে হয় ভিজে হয়ে রয়েছে, কম্বল থেকে যেন মনে হয় জল বেরোচ্ছে। তো একটুখানি রোদও যদি ওঠে সেটাই আমাদের জন্য অনেক, একটুখানি জিনিসগুলো রোদে দিতে পারি। আর এদিকে আমার বিছানাপত্র ঝেড়ে ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরের কাজে হাত দেব। তার আগে বাইরে কতগুলো আলু পড়ে রয়েছে, যেগুলো নতুন আলু, তো আমি ধুয়ে রোদে দিয়ে দিলাম, কারণ মা বলে নতুন আলু রোদে দিলে তবে একটু শক্ত ভাবটা কাটে, না হলে খুব শক্ত হয়ে থাকে, তরকারিতে একদম ইট হয়ে যায়, খাওয়া যায় না। আলুগুলো রোদে দিয়ে এসে এখানে বাসনগুলো মেজে নিয়েছি। তো বাসনগুলো তো জল ঝরতে দিতে হবে, ওই জন্য গামলার মধ্যে উপুর করে দিচ্ছি। আজকে আর বাসন মাজার ভিডিও শ্যুট করিনি, রোজ রোজ কি একই কাজ তোমাদেরকে দেখাবো। তো ওই জন্য বাসনগুলো উপুর করে দিয়ে এখান থেকে গিয়ে আবার অন্য কাজগুলো করব। সকাল থেকে উঠে না আমি একটুও বসি না, পরপর সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিই। আমি ভাবি কাজগুলো আগে আমার হয়ে যাক, তারপরে আমি বসে রেস্ট নেব বা অন্য যা কিছু কাজ করার করব। এই কাজগুলো মিটিয়ে নিলে আমি কিন্তু সারাদিন ফ্রি থাকতে পারি। বন্ধুরা, এখন বাজে বেলা 12টা, আর দেখতে দেখতে আমার সমস্ত কাজই সারা হয়ে গেছে। শুধু ঘরটা মোছা হলেই হয়ে যায়। এই সকাল থেকে বিভিন্ন কাজগুলো সব গুছিয়ে করে নিলে না, দেখবে সব কাজই আস্তে আস্তে শেষ হয়ে যায়। সব বাড়িতেই গৃহিণীদের অনেক কাজ থাকে, এক একজনের বাড়িতে এক এক রকম কাজ, আর সেই কাজগুলো যেন মনে হয় শেষ করে পারা যায় না। কিন্তু দেখবে কাজগুলো যদি বুঝে গুছিয়ে ঠিকমতো করা যায়, তাহলে কিন্তু সময়ের মধ্যে সব কাজই সম্পন্ন হয়ে যায়। খুব বেশি যে সময় নষ্ট করতে হয় তাও নয়, শুধু একটু বুদ্ধি খাটিয়ে আর টাইম অনুযায়ী গুছিয়ে কাজগুলো করতে হয়। তো আমি তাই করি, সমস্ত কাজই একটা পরিকল্পনা করে নিই যে পরপর কোনটা কোনটা করব, আর সেইভাবে করতে করতে কিন্তু কাজগুলো আমার হয়ে যায়। কাজগুলো সব সেরে নিয়ে স্নানটা করে নিয়েছি। আমার কাজ কিন্তু সব 12:30টার মধ্যেই শেষ হয়ে গেছে। আর ওদিকে স্নানটা সেরে নিয়ে ছাদে চলে এসেছি। এগুলো ভাঁজ করে নিয়ে ঘরে রেখে দিয়ে তারপরে মেয়েকে স্কুলে আনতে যাব। এগুলো মা না নিয়ে যেতে পারে না, সিঁড়ি দিয়ে নেবে, কারণ ভারী হয়ে যায়, অনেকগুলো জিনিসপত্র থাকে। তাই এটা আমাকে প্রতিদিনই তুলে দিয়ে তারপরে মেয়েকে স্কুলে আনতে যেতে হয়। মেয়ের 2:30টার সময় ছুটি হয় বলে আমি 2টোর সময় ওকে আনতে যাওয়ার জন্য বেরোই। আর তার মাঝখানে যে সময়টা থাকে তার মধ্যে আমি খাওয়া দাওয়া সেরে বাসন কোসন মেজে নিয়ে রেডি হয়ে নিই। ওকে স্কুল থেকে নিয়ে এসে পরিষ্কার করিয়ে নিয়ে ফলমূল খাইয়ে একটু ঘুম পাড়াই, তারপর নিজেও একটু রেস্ট নিই। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।